নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো তাদের প্রথম অধ্যায়, যেটা ফরাসি বিপ্লবের বিভিন্ন দিক বা ফরাসি বিপ্লবের যে দিক, সেই অধ্যায় থেকে 4 নম্বরের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আলোচনা করব। সেটা হলো ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা বা ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান কতখানি ছিল তা আলোচনা করো। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো তোমাদের এই প্রশ্নটা আশা করি খুব ভালো করে তোমরা যদি একটু শোনো। এই ভিডিওটায় আমি এই ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা সম্পর্কে আলোচনা করব। আশা করি তাহলে তোমরা খুব ভালোভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্নের উত্তরটা লিখে আসতে পারবে। শুধু তাই না, এর পাশাপাশি পরবর্তীতে তোমরা যারা ফিফথ সেমিস্টারে পড়ছো তোমাদের ফিফথ সেমিস্টারে 5.2 ইউরোপের যে ইতিহাসটা রয়েছে সেখানেও কিন্তু এই প্রশ্নটা রয়েছে, অর্থাৎ ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা। মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রশ্নটা খুবই ভালো এবং খুব মনোযোগ সহকারে তোমরা যদি ভিডিওটা দেখো বা শোনো তাহলে আশা করি তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নের উত্তরটা করে আসবে। আর আমি এই প্রশ্নের মধ্যে অধিকাংশ যতজন দার্শনিক এবং যারা যারা ছিলেন, ফিজিওক্র্যাফট গোষ্ঠী থেকে শুরু করে রুশো, ভলতেয়ার, মন্তেস্কু, সকলের নামই কিন্তু উল্লেখ করেছি এবং সকলেরই যে সূক্ষ্ম যে অবদান সেগুলো কিন্তু সবই আমি এর মধ্যে তুলে ধরেছি এবং খুব সুন্দর করে গুছিয়ে কিন্তু আমি আলোচনা করব। এবং তোমরা যদি খুব ভালোভাবে শোনো, আমি আবারও বলছি, তোমাদের খুবই উপকার হবে। আর তোমরা অনেকেই ভাবছো যে আমরা নবম শ্রেণীতে পড়ছি, ইতিহাসের ভালো কোনো কিছু পাচ্ছি না। তাহলে তাদেরকে বলবো আর কিচ্ছু করতে হবে না। তোমরা সঠিক জায়গায় চলে এসছো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো। আমি তোমাদের প্রতিটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 4 নাম্বার, 2 নাম্বার এবং 8 নাম্বারের প্রশ্নগুলো তো আলোচনা করব। এর পাশাপাশি আমি শর্ট প্রশ্ন তোমাদেরকে দিয়ে দেব। আর তোমরা যারা মনে করছো যে আমরা পিডিএফ চাই, পিডিএফ এর মাধ্যমে পড়তে চাই, তাহলে অবশ্যই তারা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরের মাধ্যমে যোগাযোগ করতে পারো। আমি তোমাদের জন্য সর্বদা আছি এবং একদম 100% কমন সহ তোমাদেরকে আমি কিন্তু পিডিএফ তৈরি করে দেব এবং সম্পূর্ণ হাতে লেখা এবং 3-4টে বই থেকে নেয়া। হ্যাঁ, যেমন ধরো আধুনিক ইউরোপের ইতিহাস জীবন মুখোপাধ্যায়, এই একটা বই রয়েছে। তারপরে প্রান্তিকের একটা বই রয়েছে, ধরো আধুনিক বিশ্বের ইতিহাস ও পরিবেশ, এ কে এম শরীফুজ্জামান। এছাড়াও প্রান্তিক প্রকাশনের আরেকটা বই রয়েছে, সেটা আবার ছায়া প্রকাশনের একটা বই রয়েছে, রায়মার্টিনের একটা বই রয়েছে। এই সকল বিভিন্ন বইগুলো দিয়ে কিন্তু এই নোটগুলো তৈরি করা হয়েছে। আর তোমরা যখন পড়বে, পড়ার সাথে সাথে তার কোয়ালিটি দেখলেই বুঝতে পারবে এবং তোমাদের খুব ভালো লাগবে এবং খুব সহজ ভাষায় এবং সম্পূর্ণ তথ্য নির্ভর এবং তথ্য সমৃদ্ধ। আর তোমরা পড়লেই বুঝতে পারবে। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা, অর্থাৎ ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা। প্রথমে আমি একটু ইন্ট্রোডাকশন তোমাদের আলোচনা করি, অর্থাৎ যে ভূমিকাটা। 1789 সালে ফরাসি বিপ্লবের পিছনে বুদ্ধিজীবী বা দার্শনিকদের রচনা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এটা তোমরা অনেকেই জানো যারা পড়ছো এবং পড়েছো। ফরাসি দার্শনিকরা তাদের লেখার মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থার ভুল দিকগুলি দেশের সাধারণ মানুষের সামনে তুলে ধরেন। অর্থাৎ বুঝতেই পারছো যে ফরাসি বিপ্লবের পেছনে বুদ্ধিজীবী বা দার্শনিকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যেহেতু 175 বছর পর আবার ফরাসি সংবিধানের যে স্টেটস জেনারেলে যে প্রথম অধিবেশনটা বসে, বুঝতেই পারছো যে প্রায় 175 বছর কিন্তু ওটা বন্ধ ছিল। তা ওটা কিন্তু আবার 1789 সালে কিন্তু প্রথম ওটা কিন্তু স্টেট জেনারেলে আবার কিন্তু অধিবেশনটা বসে এবং এর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল বুদ্ধিজীবী এবং দার্শনিকরা। আর শুধু তাই না, দার্শনিকরা রাষ্ট্র ব্যবস্থার যে ভুল দিক অর্থাৎ খারাপ দিকগুলো কিন্তু সাধারণ মানুষের সামনে তুলে ধরেন। কারণ সাধারণ মানুষের সামনে খারাপ দিকগুলো তুলে ধরার জন্য কিন্তু কেউ এগিয়ে আসেননি, একমাত্র দার্শনিকরা সেই সময় এসেছিলেন। ফলে সাধারণ মানুষের মনে বিপ্লবের বীজ রোপিত হয়, অর্থাৎ সাধারণ মানুষের মনে বিপ্লবের বীজ জমা হতে হতে তৈরি হয়। ফরাসি বিপ্লবের পেছনে বহু দার্শনিক ও ফিজিওক্র্যাট গোষ্ঠীর উল্লেখযোগ্য ভূমিকা ছিল। এই ফরাসি বিপ্লবের পেছনে যে সকল দার্শনিকের অবদান ছিল তাদের মধ্যে অন্যতম হলেন মন্তেস্কু, ভলতেয়ার, রুশো এবং ফিজিওক্র্যাট দার্শনিক গোষ্ঠীর মধ্যে দিদেরো এবং এলেমবার্ট। এ প্রসঙ্গে আরেকটু বলি, দিদেরো এলেমবার্ট কিন্তু একটা গ্রন্থ রচনা করেন। তোমরা সেটা অনেকেই জানো। অবশ্যই কিন্তু সেই গ্রন্থটা পড়বে, মোস্ট ইম্পর্টেন্ট। এবার আমরা একটু আলোচনা করি মন্তেস্কো ভলতেয়ারের কি অবদান ছিল। প্রথমে আমরা বলি যে মন্তেস্কু অভিজাত পরিবারের সন্তান, আইনজীবী
ফরাসি দার্শনিক ছিলেন মন্তেস্কু। দ্য স্পিরিট অফ লজ গ্রন্থে তিনি রাজার স্বৈরাচারী শাসন ও দৈব অধিকার তত্ত্বের তীব্র সমালোচনা করেন। তাহলে বুঝতে পারছো যে মন্তেস্কু কি করেন, তিনি ছিলেন একজন কিন্তু দার্শনিক তথা আইনজীবী, ফ্রান্সের একজন দার্শনিক তথা আইনজীবী, এবং তিনি কিন্তু ছিলেন অভিজাত পরিবারের সন্তান, অর্থাৎ অ্যারিস্টোক্রেসি পরিবারের সন্তান। আর তার যে গ্রন্থটা আছে দ্য স্পিরিট অফ লজ, সেখানে কিন্তু তিনি রাজার স্বৈরাচারী শাসন, অর্থাৎ রাজা যিনি তিনি কিন্তু স্বৈরাচারী ছিলেন, এবং তিনি সবসময় দৈব অধিকার তত্ত্বের ছাপ লাগিয়ে রাজ্যকে শাসন করতে চাইতেন। এই জন্য মন্তেস্কু কিন্তু সেই দৈব অধিকার তত্ত্বের কিন্তু তীব্র সমালোচনা করেন। এবার আমরা আসি ভলতেয়ার। ভলতেয়ার কিন্তু ছিলেন যাজক পরিবারের একজন সন্তান এবং অন্যতম একজন দার্শনিক, সাহিত্যিক এবং চিন্তাবিদ। তিনি তার কাদিদ যে গ্রন্থটা রয়েছে সেই গ্রন্থের মধ্যে দিয়ে তিনি যাজক সম্প্রদায়ের দুর্নীতি ও ব্যভিচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। কারণ তিনি যাজক পরিবারের ছিলেন, কিন্তু যাজকরা যে নিম্ন যে সম্প্রদায় ছিল বুর্জোয়া, অর্থাৎ তৃতীয় সম্প্রদায় বা থার্ড স্টেট, তাদের উপর যে একটা অত্যাচার চালাতো, সেই অত্যাচারের কিন্তু তিনি সেই দুর্নীতি ব্যভিচারের তীব্র প্রতিবাদ জানান। তিনি ক্যাথলিক গির্জাকে বিশেষ অধিকার প্রাপ্ত উৎপাত বলে উল্লেখ করেছেন। অর্থাৎ তিনি ক্যাথলিক যে গির্জাটা ছিল সেই গির্জায় কিন্তু বিশেষ অধিকার প্রাপ্ত উৎপাত বলে কিন্তু উল্লেখ করতেও ছাড়েননি। তাহলে বুঝতে পারছো যে মন্তেস্কু কি বলতে চেয়েছেন এবং ভলতেয়ার কি বলতে চেয়েছেন, এবং দুজনেই বুঝতে পারলা যে একজন ছিলেন অভিজাত পরিবারের, একজন যাজক পরিবারের। আর একজন তার দ্য স্পিরিট অফ লজ গ্রন্থে কি তুলে ধরেছেন, রাজার স্বৈরাচার এবং রাজা নিজেকে যে দৈবাধিকার তত্ত্বের মাধ্যমে শাসন করতে চাইতেন তার কিন্তু তীব্র নিন্দা এবং সমালোচনা করেছেন। অপরদিকে যাজক পরিবারের যে ভলতেয়ার ছিলেন তিনি কিন্তু ফ্রান্সের যেমন দার্শনিক, সাহিত্যিক এবং চিন্তাবিদ, এবং এর পাশাপাশি তিনি তার কাদিদ গ্রন্থের মাধ্যমে যাজক সম্প্রদায়, তিনি ভাবো একবার যাজক সম্প্রদায়ে তার জন্ম হলেও তিনি কিন্তু এই যাজকদের যে দুর্নীতি তার বিরুদ্ধে ব্যভিচার সমালোচনা করতেও কিন্তু ছাড়েননি। ইভেন ক্যাথলিক যে গির্জা সেই গির্জাকেও কিন্তু তিনি বলেছেন যে বিশেষ অধিকার প্রাপ্ত উৎপাত, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু তিনি কটূক্তি করতে ছাড়েননি। তাহলে বুঝতেই পারছো। এবার আমরা আসবো রুশো সম্পর্কে। রুশো কি বলেছে, দেখো ফরাসি বিপ্লবের ঝড়ের পাখি এবং ফরাসি বিপ্লবের প্রিন্স নামে কিন্তু পরিচিত ছিল এই রুশো। এছাড়াও তাকে কিন্তু ফরাসি বিপ্লবের জনকও বলা হয়। তার সামাজিক যে চুক্তি গ্রন্থ, অর্থাৎ জেনারেল উইল, যেমন তিনি বলেছিলেন জনগণের ইচ্ছা বা সাধারণের ইচ্ছা, তার পাশাপাশি কিন্তু তিনি এই গ্রন্থটাও রচনা করেছিলেন সামাজিক চুক্তি অর্থাৎ সোশ্যাল কন্ট্রাক্ট। এই গ্রন্থের মাধ্যমে তিনি রাজার ঐশ্বরিক ক্ষমতাকে কিন্তু যুক্তি সহকারে খণ্ডন করেন। অর্থাৎ তিনি বলেন যে রাজা নিজেকে যতই ঐশ্বরিক একটা ছাপ লাগিয়ে দেশ বা রাজ্য শাসন করার চেষ্টা করুক, সেটা কিন্তু কখনোই সত্য নয়, অর্থাৎ এমন কখনোই হতে পারে না। তিনি তার পাশাপাশি বলেন যে জনগণের ইচ্ছা অনুসারে রাজা শাসন ক্ষমতা লাভ করেছিলেন, তাই রাজাকে যে কোনো সময় ক্ষমতাচ্যুত করার অধিকার জনগণের আছে। অর্থাৎ তিনি আরেকটা মন্তব্য পেশ করেছিলেন, তিনি এটাই বলেছিলেন যে রাজা যখন তিনি হয়েছিলেন জনগণই কিন্তু চেয়েছিলেন যে তিনি রাজা হোক, অর্থাৎ জনগণের সমর্থনেই কিন্তু তিনি রাজা হয়েছিলেন। তাই রাজাকে যে কোনো সময় ক্ষমতাচ্যুত করতেও কিন্তু পারে জনগণই। তার জন্য তিনি রাজাকে বলেছেন যে সংযত হয়ে শাসন করার, এবং রাজা যে কোনো সময় কিন্তু ক্ষমতাচ্যুত হতে পারেন, সেই অধিকার কিন্তু জনগণের আছে, জনগণ চেষ্টা করলে সেটা পারে। এছাড়া ফিজিওক্রাট গোষ্ঠীর মধ্যে দিদিরো এলেমবার্ট যে দার্শনিক ছিল, তারা রাষ্ট্র গির্জার অন্যায় যে অন্যায় হতো গির্জায়, সেই গির্জার অন্যায়ের বিরুদ্ধে কিন্তু তারা কঠোর সমালোচনা করেছেন। তারা অবাধ বাণিজ্য নীতি ও বেসরকারি শিল্প স্থাপনের দাবি জানান। তারা বলেন যে বেসরকারি শিল্প স্থাপন হলে মানুষের আরো বেশি সংখ্যক কি হবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে। তারা সেগুলোর পক্ষে বিভিন্ন দাবি জানান। এছাড়াও টেইন বলে একজন ছিলেন, তিনি বলেছিলেন ফ্রান্স দর্শনের বিষ পান করেছিল। অর্থাৎ ফ্রান্সে এত দার্শনিক জন্মগ্রহণ করেছিলেন, তারা এত ভালোভাবে মতামত দিয়েছিলেন, এবং সেই মতামত শুনে সাধারণ মানুষ এবং জনগণ কিন্তু খুব উদ্বুদ্ধ হয়েছিলেন এবং তাদের সাথে সহযোগিতা করেছিলেন। এবার পরবর্তী লাস্টে আমরা একটু মূল্যায়ন প্রসঙ্গে বলতে পারি যে 1790 সালে ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের ভূমিকা সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মত পার্থক্য লক্ষ্য করা যায়। অর্থাৎ দার্শনিক আর ঐতিহাসিক কিন্তু দুরকম ভাবে মতামত দিয়েছেন। দেখো স্টিফেন্স মনে করেন ফ্রান্সবাসীর ওপর দার্শনিকদের বিশেষ কোনো প্রভাব পড়েনি। ঐতিহাসিক স্টিফেন্স কিন্তু এই কথাটা বলছেন
অর্থাৎ দার্শনিকদের কোনো প্রভাবই কিন্তু ফ্রান্সবাসীর উপর পড়েনি। ফরাসি বিপ্লব রাজনৈতিক ও অর্থনৈতিক কারণেই সংগঠিত হয়েছিল। অর্থাৎ ফরাসি বিপ্লব এই যে দার্শনিক এদের কারণে কিন্তু হয়নি। এটা হয়েছিল সম্পূর্ণ রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণে। আবার অপরদিকে তুমি যদি দেখো টেইন, রাইকার প্রমুখ মনে করেন দার্শনিকরা তাদের আলোচনা ও বক্তৃতার মাধ্যমে ফরাসি সর্বসাধারণের মধ্যে দার্শনিক চেতনার প্রসার ঘটিয়েছিলেন। অর্থাৎ দার্শনিকরা তাদের বিভিন্ন বক্তব্য, মন্তব্য এটা সাধারণ মানুষের মধ্যে তুলে ধরেছিলেন। ফলে সাধারণ মানুষের মধ্যে দার্শনিক চেতনার প্রসার ঘটেছিল। তবে একটা কথা বলতেই হয় যে ফরাসি দার্শনিকেরা বিপ্লবে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেনি। এটা ঠিক, কিন্তু ফরাসি বিপ্লবে ফরাসি যে বিপ্লবটা হয়েছিল এক্ষেত্রে কিন্তু দার্শনিকরা কিন্তু প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেনি। তারা পিছন থেকে কিন্তু সমর্থন করে গেছে এবং তারা মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছে এবং বিভিন্ন যুক্তি বা মতবাদের মাধ্যমে মানুষকে বোঝানোর চেষ্টা করেছিল। তাহলে আশা করি তোমরা সকলেই বুঝেছো। আর এমনভাবে তোমরা প্রতিটা অধ্যায় থেকে কিন্তু আমি তোমাদের মেন যে প্রশ্নগুলো পরীক্ষায় আসবে ৪ এবং ৮ একদম সম্পূর্ণ আলোচনার মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেব। এবং আরেকটা কথা না বললেই নয়, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এর পাশাপাশি নোটিফিকেশন অন করে রেখো আর বন্ধু-বান্ধবদের মাঝেও কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। আর তোমাদের আরো কি ধরনের ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব তোমাদের জন্য সে ধরনের ভিডিও উপস্থাপন করার। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।